বেঁচে আছি আপনাকে কে বলবো? রাস্তায় 10 বছর আগে আমার উপর যেটা ঘটে গেছে তারপর নিজেকে মৃত বলে মনে হয় আমার। একটা ঘটনাতে তোমার উপর একটা অন্যায় হয়েছে, ভয়ঙ্কর অপরাধের শিকার হয়েছে তুমি, কিন্তু পৃথিবীতে তুমি নিশ্চয়ই একমাত্র লোক নও তো যে তার প্রিয়জনকে হারিয়েছে। আমি 2 বছর ধরে আমার চোখের সামনে আমার বাবাকে তিল তিল করে মরতে দেখেছি, তাও আমি বেঁচে আছি। আমি নিজেকে তৈরি করেছি, এখন তোমার দায়িত্ব নিজেকে গড়ে তোলা। আমি সেটা পারবো এবং সম্ভবত আমরা কেউই পারবো। আমরা মৃত, আমাদের অতীত আমাদের অনবরত চলেছে। হ্যাঁ, হতে পারে যে কয়েক দিনের জন্য আপনি একটু শান্তি পেয়েছেন, তো আমি আপনাকে আপনার সেই অতীতে ফিরিয়ে নিয়ে যাবো, আর সেই নরকে আপনি আজীবন বাস করবেন। আচ্ছা দেখো, সত্যি কথা যে তোমার ভাইয়ের উপর একটা অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, কিন্তু তার জন্য তো আমি দায়ী নই। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? না, শুনছি না আমি আপনার কথা, কারণ আপনি সন্তান আর তার কথা আমাকে আস্তে আস্তে দুর্বল করে দিতে পারে। আর এমন মনে হতে পারে আমি নিজেকে মৃত্যুর পথে আরম্ভ করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন তুমি সত্যিটাকে মেনে নিচ্ছ না বলতো? কেননা আপনি সত্যিটা বলছেন না বলেন। আপনি একজন রাজনৈতিক নেতার মতো কথা বলছেন, যারা তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য অবিরাম মিথ্যা বলছেন। এটা রাজনীতি বলছে নয়, এটা জীবন। আর আপনি একটা সাংবাদিক সওদার মধ্যে চলেছেন। হ্যাঁ, ঠিকই বলেছো। আমি একজন রাজনীতির লোক, আর একজন রাজনীতির লোক হিসেবে আমাকে প্রতিদিন অজস্র সত্যের মুখোমুখি দাঁড়াতে হয়। আর সেই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমি নির্দোষ। সত্য বলার সময় আপনি আমাকে সেই বাচ্চা ছেলেটার কথা মনে করিয়ে দিলেন, যে এত মিথ্যে বলতো যে সে ভুলেই গেছিল তার শুরুটা কোথায় আর শেষটাই বা কোথায়। কারণ পুরো জীবনটাই দাঁড়িয়েছিল একটা মিথ্যার উপরে। আমি মিথ্যেবাদী নই, মিথ্যেবাদী তুমি বলছো যে তোমার হচ্ছে সত্যের অনুসন্ধান। আসলে তুমি যা করে চলেছো তা হচ্ছে একটানা অনর্থক বকবকানি। আপনিও তো জানেন না কখন চুপ করে থাকতে হয়। দেখো, তোমার যদি সত্যি কিছু করার থাকে তার জন্য কথা চুপ করার কিছু নেই, যা করা চটপট করে দাও। হ্যাঁ, আমি তাই করছি, না করছো না। তুমি কেবলমাত্র একজন নিরপরাধীকে অপরাধ বানাতে চাইছো। এই নিরপরাধী তুমি। আচ্ছা ধরো সত্যিই যদি তুমি নিরপরাধ হই, তাহলে এতক্ষণ ধরে তুমি যা করে গেলে তার তো কোনো মানে নেই, সবটাই নিরর্থক নেতি। অন্তত সমর্থন কিছু করো, মানে সত্যি যদি থাকে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি যথেষ্ট আমার কথাটা শোনো, পুলিশের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে। তোমার ভাইয়ের ব্যাপারটা নিয়ে আমরা একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করতে পারি। সেখানে থাকবে অভিজ্ঞ গোয়েন্দা, বিশেষজ্ঞ ফরেন্সিকের দল। ভাবতে পারো সবাই মিলে একটা অতীতকে খুঁজে বের করবে, কারণ তোমার ভাইকে ফোন করেছিল, তুমি পাবে ন্যায় বিচার। আচ্ছা ঠিক আছে, আমি কর্তৃপক্ষকে বলবো যে আমার চোখ বাঁধা ছিল, আমি কাউকে দেখিনি, কোথায় ছিলাম তাও জানি না। আমরা দুজনে মিলে এটা করতে পারি, তুমি আর আমি, একটা ধাঁধার সমাধান। ঠিক আছে, তাহলে চলো সময় নষ্ট না করে আমার কথা তুলে দাও, আমি চলে যাই। তুমি আমাকে খুব বোকা বলে মনে করো, তাই না? বড় একটু বেশি বুদ্ধিমান, আর তাই আমি জানি যে তুমি আমার প্রস্তাব গ্রহণ করবে। সরকারি অর্থের অপচয়। তা কেন? একজন অপরাধী ধরা পড়বে, এটাই তো সবচেয়ে বড় কথা। অপরাধ তো আমার চোখের সামনেই রয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো ব্যাপারটা মিটিয়ে ফেলা যায়। তুমি স্বীকারোক্তি দেবে যে অপরাধ আমি করিনি তা আমি স্বীকার করবো কেমন করে? তো তোমাকে সেটা করতেও বলিনি। আমি বলি কি, চলো ব্যাপারটা আদালতে নিয়ে যাওয়া যায়। ওকে। এই সামান্য একটা সিদ্ধান্তে পৌঁছতে তোমার দীর্ঘ সময় লাগবে, কিন্তু বিচার ব্যবস্থাটাই খুব সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। হ্যাঁ, সেটাই এখানে করতে অসুবিধা কোথায়? ধরো এটাই আদালত, তুমি যদি সত্যি ন্যায় চাও তাহলে নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। আমার অনুসন্ধান একদম সঠিক। এতক্ষণ আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে না কেন? আমি তো মুখোশ তুলে দিতে পারি এই ভয়ে। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? পার্টি হেডকোয়ার্টারের মধ্যে সেখানে পরিষ্কার লেখা আছে যে ওই দিন ওই গাড়িটি একজন প্রতিনিধিকে দান করা হয়েছিল। নাম্বার ZNT342, গ্রাহক লাইভ মাস্টার, উদ্দেশ্য শহর গ্রাম। আরে ওটা একটা গতানুগতিক ব্যাপার, হতে পারে রিপোর্টটা ভুল ছিল, হতে পারে এই গাড়িটাকে চালাচ্ছিলাম না। ধর্মদার ওকে বলতে দিন। ধর্মদার আমার বিরুদ্ধে আরো অভিযোগ বিরুদ্ধে খতিয়ে দেখা যায়, তাহলে দেখা যাবে তার মধ্যে বিস্তর অসঙ্গতি রয়েছে। যেমন যে গাড়িটির কথা বলা হচ্ছে তার প্রথম যে শুধুমাত্র কমনওয়েলথ গাড়িতে থাকে, তো আপনিই বলেছে কেবলমাত্র ফেডারেল মেম্বাররাই ওই গাড়িটি ব্যবহার করে। কিন্তু ধর্মদার আমি একজন রাজ্য স্তরের নেতা, তাই ওই গাড়িটি কোনোভাবেই আমার পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। এটা অনেকদিন আগেকার কথা, তখন অন্য কোনো ব্যবস্থা বলবৎ ছিল। ধর্মদার আমার যদি অনুমতি দেওয়া হয় তাহলে দ্বিতীয় একটি সমস্যার কথা বলতে পারি। কিরকম? যেমন এটা যদি 10 বছর আগেকার ঘটনা হয়, তখন আমি লিবারেল পার্টির সদস্য ছিলাম না, আমি কোর্টে প্র্যাকটিস করতাম। তাহলে সেদিন রাজ্য স্বতন্ত্র দপ্তরে কি করছিলাম ধর্মদার?
মানে ঠিক এই কারণে আপনার ক্ষেত্রে এই ঘটনাটি হওয়ার পর থেকে ফেডারেল মেম্বার ছাড়া আর কালকে গাড়িটি ব্যবহার করা বলতে যায় না। আমার কথা মাননীয় যুক্তিপতি মহোদয়গণ, আশা করি সমস্ত দিক বিচার বিবেচনা করে একটা যুক্তিসম্মত বিচার গ্রহণ করবেন। মাননীয় বিচারক, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। কিছুই বুঝতে পারেন? বুঝতে পারছি আপনি প্রচন্ড লেগে আছেন। হ্যাঁ, এটা ঘটনা যে আপনার একটা অন্যায় হয়েছে, আর যতক্ষণ পর্যন্ত না সেই কষ্টটা আপনি অন্য আরেকজনকে দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি নেই। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি একজন ভুল লোককে ধরেছেন। আমি একটা ঠিক লোককে ধরেছি। আপনার কাছে কোনো প্রমাণ নেই? আছে, আমি থানায় আমার নাম দেখেছি। হয়নি, হয়তো সেটা হয়তো ভুল, হয়তো করে ভুল বা কারোকে বুঝিয়ে ভুল লিখিয়েছিল, হয়তো এমনও হতে পারে ওরা আপনাকে কোনো খাতা দেখিয়েছে। কিন্তু নিজে বলছি তোমার অবনতি গাড়ি চালানোর কথাই নয়। হ্যাঁ, গত বছর কোনো একটা কারণে একটা মিটিং এ যাওয়ার জন্য আমি ওদের গাড়িটা ব্যবহার করেছিলাম, কিন্তু ধর্মটা তাতে একটা ড্রাইভার ছিল। আর একটা ব্যাপার আপনাকে অনুধাবন করার জন্য অনুরোধ করবো, ধর্মটা গাড়িতে কিন্তু একাই ছিল, ড্রাইভার একা চালাচ্ছিল, হয়তো কারোকে আনতে যাচ্ছিল। সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আশা করি ধর্মকথা আপনি একটা যুক্তিসম্মত সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিচারক দ্বিধাগ্রস্ত, জুরিরা চুপ। এখন একমাত্র ভরসা জল্লাদ। আপনার বাকি দরকার দরকার জল্লাদের দরকার। এখন একটা ছুরি আর একটা বন্দুক। কোথায় রাখলাম? উনি জানেন? কি জানেন? জানেন যে একটা বন্দুক কাছে কারো মাথায় মারা হলে মাথার পিঠা করে ছিন্নভিন্ন হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, এর থেকে তুমি আমাকে একবার মেরে ফেলতে না কেন বলো তো? শান্ত হও, মাথায় এখনো শেষ হয়নি। আচ্ছা, দেখো, তুমি নিশ্চয়ই আমাকে দোষ দিতে পারো না। তোমার কোনো দোষ নেই। দোষ তো আমার পাহাড় থাকে, নজর থাকে। যে কোনো বন্দি চাইলে পালাতে আর এখন পাহাড় ধরে কাজ হবে, তাকে পাহাড় হাতে আমি পারিনি। তোমার লজ্জা পাচ্ছি, কিন্তু তুমি পালাতে চাই এটাই বড় অপরাধকে প্রমাণ করে না। দেখো, আমার তো সত্যি কিছু বলার থাকতো, তাহলে আমি আগেই বলতাম। হয়তো কি সুন্দর বিকেল, মনে দেখা আলোয় মিথ্যে আকাশ। চোখ তুলে দেখো, সবকিছু মিথ্যে নয়। আমার কিছু ভালো লাগছে না। আমি শুধু ভাবছি আমি কোনোদিন আমার স্ত্রী পরিবারকে দেখতে পাবো কিনা। আমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এরপর তুমি কান্না ভেঙে পড়বে, বুঝতে পারছো? এবার কার অভিনেতা হওয়া উচিত ছিল? এত নিষ্ঠুর কেন? আমার হিসাব করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ঢাকা বৃত্ত কৃষ্ণ গহ্বর, আর সেখানে বাংলাদেশ খোদাই করা আছে একটাই না। আচ্ছা, তুমি নিশ্চয়ই আমি দায়ী নই। আমার চলছে, কিন্তু এখন আপনার বিচারের সময়। কিন্তু তুমি তো বললে ওরা একটা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। মাননীয় মহোদয়গণ, আপনার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছে? পেরেছি, অপেক্ষা করুন। হ্যাঁ, বলুন আপনাদের কথা। আচ্ছা, ওকে, দুঃখিত, অপরাধ। তা কি করে সম্ভব? সেটা আমাদের জিজ্ঞাসা করুন। এখন আপনার শাস্তি ঘোষণার সময়। এখন আপনার ভাগ্যে কি লেখা আছে? আমি ছুরিটা দিয়ে আপনার ভয়টা করে চিনে দিতে পারি। রক্তক্ষরণে আপনার মৃত্যুতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আপনি ঘরের ওই কোনটায় বসে আছেন, মৃত্যুর অপেক্ষায় ধীরে ধীরে অবশ হয়ে আসছে আপনার শরীর। অথবা এই বন্দুকটা দিয়ে আপনার মাথার খুলে সাধারণ একটা প্রক্রিয়া। ধরে নিতে যে খুব উন্নত মানের শাস্তি, মানে আপনার হাত দুটো আমি কেটে দিলাম যাতে আপনি কোনো গাড়ি না চালাতে পারেন। অথবা ধরুন আপনাকে হাত পা বেঁধে রাস্তার মাঝখানে ফেলে রাখা হলো, তারপরে একটার পর একটা ট্রাক আপনাকে পিছতেই লাগলো। এছাড়া হতে পারে অন্য কিছু। আমার মনে হচ্ছে কোনো খাটুনি ছাড়াই আপনার চোখ তুলে নিতে পারে। হ্যাঁ, তাছাড়া আপনার জিভটা কেটে দিতে আমার খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তবে তখন যদি আপনি আমার কথা বলতে থাকেন তাহলে একটু অসুবিধা হলে হতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে এই এত কিছু ঘটে যাওয়ার পর আমার প্রতিহিংসার চরিতার্থ হয়ে গেছে। তাহলে তোমার বাঁচার প্রয়োজন শেষ। আমি কি আত্মহত্যা করবো? হ্যাঁ, অবশ্য আমি এটাকে একটা বাৎসরিক অনুষ্ঠান করবো। প্রতি বছর নতুন নতুন বিষয় ঠিক করে নেবো, তার উপর সর্বশেষ
মৃত্যু, অঙ্গবিচ্ছেদ, বাৎসরিক অনুষ্ঠান নাকি মুক্তি? আমি বুঝতে পেরেছি তুমি কোনটা আমাকে এর মধ্যে থেকে বেছে নিতে বলছো। এটা তুমি করতে পারো না। একটা মানুষের জীবন নিয়ে তুমি নিশ্চয় ভগবান নাও। না, আমি তার গান না। আমি এখানে দেখতে এসেছি সব তার নির্দেশ মতো হচ্ছে কিনা। এটাই ঈশ্বর দিচ্ছে। আমি বিশ্বাস করি আমি আমার দায়িত্ব পালন করছি। আর দেরি নয়, বুলেটের জন্য প্রস্তুত হন। তুমি এটা কি করছো? আমি তো সবল করিনি। আপনারা কিছু যায় আসে না। দেখ আছে এখন আমাদের মধ্যে সন্দেহ আছে। সন্দেহের কোনো অস্তিত্ব নেই। আছে আছে আমাদের চেতনা নয়। তুমি নিঃসন্দেহ নও। আমার দাদা মারা গেছে। তাই তুমি একটা বড় অপরাধ করে ন্যায় স্থাপন করতে চাইছো। কোনো অপরাধ নেই। আমি নিরপরাধ কিনা এটা কি কোনো ব্যাপার না তোমার কাছে? তুমি অপরাধী। আচ্ছা না, সমস্ত সাক্ষ্য প্রমাণ বলছে আমি নির্দোষ, তবু কেন তুমি চোখ খুলে দেখবে না যে তুমি আমি নির্দোষকে ভাবতে চাইছো? আমি একজন ঠিক লোককেই ধরেছি। তোমার কাছে কোনো প্রমাণ নেই। আছে, পার্টি অফিসে রেকর্ড। বারবার বলেছি যেটা ভুল, ওটা মিথ্যে। কেন তুমি বুঝতে চাইছো না তুমি একটা নির্দোষকে ভাবতে চাইছো? দুজন মারা গেছে। আদালতে দোষী সাব্যস্ত করেছে। আদালত নয়, তুমি পৃথিবীর যে কোনো আদালত এই কেসটাকে ডিসমিস করতো। আচ্ছা আচ্ছা দেখো, তোমার ভাই মারা গেছে, তাহলে অপরাধটা তাই দাঁড়িয়ে কেন তুমি আমার উপর চাপাতে চাইছো? তাহলে তুমি একজন খুনি। তাতে আমার কিছু যায় আসে না। যায় আসে, নিশ্চিত ভাবে যায় আসে। তুমি বলছো তোমার হৃদয় নেই, তোমার আত্মা নেই। আসলে এটা ঠিক কথা নয়। আচ্ছা পাঁচটা সাধারণ রক্ত মাংস মানুষের মতো তোমার আবেগ, অনুভূতি, ভালোবাসা সমস্ত কিছু আছে। তাই তুমি এই কাজগুলো সঠিকভাবে করতে পারছো না। তোমার মৌরিতে সাই দিচ্ছে না। হ্যাঁ, সাই দিচ্ছে। তুমি অন্তর থেকে জানো তোমার সাই দিচ্ছে না। এটা জ্ঞান বিচার। ঠিক আছে, ঠিক আছে, তোমার সিদ্ধান্ত যদি সঠিক হয়, তোমার মধ্যে যদি কোনো সন্দেহ না থেকে থাকে, তাহলে চালাও গুলি, মারো আমাকে। অপেক্ষা করছো কেন? চালাও গুলি, মারো আমাকে। আমি চাইনি, এটা আমি একেবারেই চাইনি। আমি চেয়েছিলাম তুমি আমার সামনে হাঁটু মেরে বসবে, মার্শনা ভিক্ষা করবে আমার কাছে। পরিপূর্ণ আত্মসমর্পণ। তাহলে আমাকে অপরাধী শাস্তি হতো। আমি জানি না তোমার মনের অবস্থা কি। জানো না, জানো না, এবং কল্পনা করতে পারবে না সেদিন রাত্রে কি ঘটেছিল আমার সঙ্গে। ঘন্টার পর ঘন্টা জঙ্গলের মধ্যে অসচেতন অবস্থায় আটকে থাকা, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, চারপাশ থেকে সব ভেবে গন্ধময় কীট পতঙ্গ ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে আমার শরীরের ওপর। রাত্রে বাতিল করে রয়েছে আমার বাইরের ভিতরে যাবো। তুমি কল্পনা করতে পারবে না আমি ভয়ঙ্কর অবস্থার কথা। দীর্ঘ সময় তোমার সঙ্গে কাটিয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারবো। কি করছো? তুমি খুন করেছো ভাই, তুমি। আমি খুব করিনি। তুমি আমাকে ত্যাগ করেছো। আমি আপনার চোখ বন্ধ দেখতে পাই তুমি গাড়ির দরজা বন্ধ করছো। তুমি খুন করেছো আমার ভাই। তুমি আমাকে ত্যাগ করনি কারণ আমি সেখানে ছিলাম না। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দেবো। শুধু একবার স্বীকার করো যে তুমি ছিলে, তুমি তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এই রাগ, এই একগুঁয়েমি শুধু একটা মৃত্যুকেই ডেকে আনবে, কোনো শান্তি আনবে না। আর আমি শুধু একটু শান্তি চাই, একটু শান্তি। প্লিজ শুধু একবার বলো, একবার যে তুমি দোষী। আমি অন্তত জানতে চাই যে কেউ দায়ী ছিল আমার দাদার মৃত্যুর ব্যাপারে। আমাকে একটু শান্তি দাও, একটু শান্তি। সত্যি আমি যদি তা পারতাম। তুমি যে কোনো হবে, কিভাবে করবে সেটা বলতে হবে। আমি শুধু জানতে চাই যে কেউ অন্তত দায়ী ছিল আমার দাদার মৃত্যুর ব্যাপারে। আমি
তোমাকে এই মুহূর্তে ফোন করবো। আমি জানি না আমি কি করবো। আমি শুধু সারাটা জীবনে একটা মুহূর্তের জন্যই অপেক্ষা করেছিলাম। আমি জানি না আমি কি করবো। দেখো আমাদের এবার ফিরে যাওয়া উচিত। আর তোমার উপর একটা অন্যায় হয়েছে, একটা ভয়ঙ্কর অপরাধের শিকার হয়েছে তুমি, কিন্তু তোমার ক্ষমা করতে শেখা উচিত। যারা তোমার উপরে অন্যায় করেছে তাদের মাফ করো, বাঁচতে শেখো, জীবনটাকে উপভোগ করো। আমি রক্ষা করতে পারিনি তাকে। নিজেকে দোষ দিও না। দেখো তোমার ভাই মারা গেছে, আর কোনোভাবেই তো তুমি তাকে ফিরিয়ে আনতে পারবে না। সত্যি বাস্তব, এটাকে মেনে নাও। এর বেশি আর তুমি করতে পারতে, কিন্তু তুমি মানিয়ে নিচ্ছ। এটাই সব থেকে ঠিক পথ, একমাত্র পথ। এটা তুমি করছো। আর একটা উপায় আছে। তাহলে সেটাই করো। কিন্তু কি শেখা? অশ্বর দীর্ঘ গোচর। সেদিন মিটিংটা আমার পক্ষে খুব একটা ভালো কিছু হয়নি। মেয়ের সাথে দিদিকে হয়েছিল গরমকাল, রাস্তায় বেরিয়ে জ্যামে পড়ে যাওয়া। তাই ঠিক করলো যে একটা অন্য রাস্তা ধরবো, শর্টকাট। সেটা ছিল আরো বাজে। এগুলো প্রচন্ড গরম, তিরিখে মেজাজ, গাড়ি চালাইলে একটু নিয়েছি, একটু জোরেই চালাচ্ছে। হঠাৎ একটা কি যেন একটা ছিটকেসে পড়লাম, গাড়ি ধরে গেল পথ, তারপর চলে গেল তলায়। ভাবলাম হয়তো তারপর জন্তু হবে, গাড়িটা থামালাম, দরজাটা খুললাম, দেখতে পেলাম না সেই গাড়িটা আবার স্টার্ট করে দিয়েছি। মিরর কাছে দেখতে পেলাম ওটা কোনো মোবাইল ছিল না। স্যার, আমরা এসে গেছি। আমি আসছি। Poor chap.